নমস্কার। আপনাদের কথা দিয়েছিলাম জুলাই মাসের প্রত্যেক মঙ্গলবার আমি আপনাদের জন্য গল্প কথায় ঠাকুরবাড়ির বাচিক উপস্থাপনা নিয়ে আসবো। চলে এসেছি আর সঙ্গে রয়েছে ঠাকুরবাড়ির একটি দারুণ আকর্ষণীয় কাহিনী। আর গল্প কথায় ঠাকুরবাড়ির যিনি লেখক আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে শুরু করি প্রথম কাহিনীটি। ঠাকুরবাড়ির বিয়েতে এমন জাঁকজমক আর হয়নি। গগনেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র গেহেন্দ্রনাথের বিয়েতে মহা ধুমধাম এলাহি আয়োজন হয়েছিল। এত জাঁকজমক ঠাকুরবাড়ির আর কারো বিয়েতে হয়নি। তখন জমিদারিতে আয় যথেষ্ট। আয় যখন বেড়েছে তখন খরচ করতে অসুবিধা কোথায়? গগনেন্দ্রনাথের মা সৌদামিনী দেবী পৌত্রের বিয়েতে খরচ করার পক্ষে। গগনকে কাছে ডেকে পাশে বসিয়ে বলেছিলেন, তোদের বিয়ে আমি দিয়েছি, তাই খরচ করতে পারিনি। এখন তোর ছেলে তুই বিয়ে দিবি, তোর বড় ছেলে নিশ্চয়ই খরচ করবি। গগনেন্দ্রনাথ শুধু দেদার অর্থ খরচ করেছিলেন, সেই অর্থ বৈভবের রোশনাই বিয়ে বাড়ি আলোকিত হয়েছিল তা নয়। তিনি শিল্পী মানুষ, তার শিল্পী মনের বহিঃপ্রকাশ ঘটেছিল। বিয়ে বাড়ির সাজসজ্জা হয়ে উঠেছিল একেবারে অন্যরকম, এমনটি আগে কেউ ভাবতে পারেননি। তখনও বিদ্যুতের আলো আসে না। বিদ্যুতের আলো না থাক, আলো ছিল রকমারি। গ্যাসের আলো, তেলের আলো, মোমবাতির আলো। গ্যাসের আলোয় বাহারি ঝাড় লণ্ঠন জ্বলেছিল। ঘরদোর শুধু আলোকিত করা হয়নি, প্রবেশ পথ এমনকি বাড়ির বাইরের রাস্তাও আলোকিত করা হয়েছিল। রাস্তার দুপাশে 25 জন করে 50 জন বেহারা সারি দিয়ে দাঁড়িয়েছিল। তাদের বাঁকের গায়ে ঝুলছিল আলো। সাধারণ জনের চলাচল সে রাস্তায় বন্ধ রাখা হয়েছিল। বর আর বরযাত্রীরাই শুধু গিয়েছিল সেই আলো পথ দিয়ে। আলো পথ, বেহারাদের হাতে হাতে আলো নিয়ে দাঁড়ানোর পরিকল্পনা গগনেন্দ্রনাথ নিজে করেছিলেন। মোহনলাল গঙ্গোপাধ্যায় অবনীন্দ্রনাথের কন্যা ও করুণার সন্তান দিয়ে। মোহনলাল স্মৃতি মিশিয়ে অবনীন্দ্রনাথকে নিয়ে একটি বই লিখেছিলেন। সে বইয়ের নাম দক্ষিণের বারান্দা। তেমনি গগনেন্দ্রনাথকে নিয়েও স্মৃতি মেশানো একটি বই লিখেছিলেন তিনি। সে বইটির নাম গগনেন্দ্রনাথ। সে বইতে মোহনলাল গঙ্গোপাধ্যায় লিখেছেন, তিনি মানে গগনেন্দ্রনাথ রাশি রাশি অভ্র কিনে মিস্ত্রি ডেকে তাদের দিয়ে নিজের মনের মতো করে কেটে কেটে শীষের পাত দিয়ে জুড়ে জুড়ে অতি সুশোভন খাস গেলাস করেছিলেন। মিস্ত্রিরা তাই লোহার বাঁকে বেঁধে 50 জন বেহারার জন্য 100 বাঁক সাজিয়ে দিয়েছিল। বিয়ের সন্দেশ মানে বিয়ের খবর, সে খবর পৌঁছানোর জন্য চাই সত্যিকারের থালা ভরা সন্দেশ। যেখানে যত আত্মীয় স্বজন আছেন তাদের কাছে বার্তা পৌঁছানোর জন্য আনা হয়েছিল মোরাদাবাদী পিতলের ওপর মিনের কাজ করা থালা। থালা কেনার জন্য লোক পাঠানো হয়েছিল মোরাদাবাদে। গগনেন্দ্রনাথ দাঁড়িয়ে থেকে নির্দেশ দিয়েছিলেন, প্রত্যেক বাড়ির জন্য 3টি করে থালা সাজাতে হবে। প্রথম থালায় কাপড়, দ্বিতীয় থালায় সন্দেশ। সে সন্দেশ এমন ভাবে সাজাতে হবে যাতে পিতল না দেখা যায়, ঢাকা পড়ে যায় সন্দেশে। তৃতীয় থালায় নোনতা খাবার। দাসদাসীরা সেসব থালা আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিল। বরের বাড়ি থেকে কনের বাড়ি খুব দূরে ছিল না। দ্বারকানাথ ঠাকুর লেন থেকে বারাণসী ঘোষ স্ট্রিট আর কত দূরে। কন্যাপক্ষ অবশ্য ওই ঠিকানায় থাকতেন না, যশোর থেকে সেখানে এসে বাড়ি ভাড়া নিয়ে বিয়ের ব্যবস্থা করেছিলেন। হোক না কাছে, বর এসেছিল রীতিমতো শোভাযাত্রা করে। কত রকমের বাজনা, ঢাক ঢোল ড্রাম থেকে খরতাল, কি ছিল না সেই শোভাযাত্রায়। তখনকার দিনে লোবো সাহেবের ব্যান্ড পার্টির খুব নাম ডাক ছিল। লোবো সাহেবের বাজনার দল বিয়ে বাড়িতে এলে বাড়তি সম্ভ্রম যুক্ত হতো। গগনেন্দ্রনাথ লোবো সাহেবের দলটিকেও ডাকলেন। হাজির হয়েছিলেন সেই সাহেবের ডেরায়। জানতে চাইলেন রবি ঠাকুরের গান তাদের বাজনায় তুলতে পারবে কিনা। শুনে লোবো সাহেব তো থ। কাল বিলম্ব না করে বলে দিল তা সম্ভব নয়। কেন সম্ভব নয় জানতে চাইলেন গগনেন্দ্রনাথ। লোবো সাহেব জানালেন, তোমরা মুখস্থ করে শুধু গলায় গান গাও, আমাদের চাই নোটেশন। নোটেশন না থাকলে বেহালা বাদক, খরতাল বাদক বা ড্রাম বাদক তাদের যন্ত্রে গান তুলবে কি করে? নোটেশন সামনে রেখে গান তুলতে হয়। কি সমস্যা তা বুঝলেন গগনেন্দ্রনাথ।
ঠিক হলো রবীন্দ্রনাথের গানের নোটেশন তৈরি করে দেবেন তিনি। পরে জানা গেল শুধু নোটেশনে হবে না, সেই গান হারমোনাইজ করে দিতে হবে। হারমোনাইজ করার ভার পড়েছিল ভ্রাতুষ্পুত্রী ইন্দিরার উপর। রবীন্দ্রনাথ নিজেই তার গানের নোটেশন লিখে দিয়েছিলেন, ইন্দিরা দেবী সেই নোটেশনের হারমোনাইজ করে দিয়েছিলেন। সাহেব তার দলবল নিয়ে শুরু করে দিয়েছিল মহড়া। মহড়া হয়েছিল ঠাকুরবাড়ির বাগানে। বিয়ের দিন সে বাজনা শুনে সকলেই অভিভূত। বিলিতি যন্ত্রে গান বাজছে রবীন্দ্রনাথের, শুনে সে কি আনন্দ! সে আনন্দ চেপে রাখতে পারেননি প্রদ্যোৎ কুমার ঠাকুরও। সব বাজনাদারদের পেট পুড়ে খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছিল। খাওয়া দাওয়ার এলাহি আয়োজন, বাড়িতে ভিড় বসেছিল। সে সময়ও বরের গাড়ি ফুল দিয়ে সাজানো হতো, এখনো হয়। এভাবে চিরাচরিত প্রথায় ফুল দিয়ে গাড়ি সাজাতে চাননি গগনেন্দ্রনাথ। কালো কুচকুচে ফ্রিটন গাড়ি নিয়ে গিয়েছিলেন এক সাহেব কোম্পানিতে। বলেছিলেন, যা খরচা লাগে দেব, রূপলি পাত দিয়ে মুড়ে দাও। রূপপাতে মুড়ে দেওয়ার ফরমাশ করে গগনেন্দ্রনাথ ছুটেছিলেন ঘোড়া কিনতে। একজোড়া ঘোড়া অস্ট্রেলিয়া থেকে সবে শহরে এসে পৌঁছেছে, সেই ঘোড়াই পছন্দ হয়েছিল তার। তৎক্ষণাৎ কিনেও ফেলেছিলেন। রূপোর পাতে মোড়া ফ্রিটন গাড়িকে ঘোড়ার গাড়ি বানিয়ে বর গিয়েছিল বিয়ে করতে। কনের বাড়িতেও ছিল এলাহি আয়োজন। বর যেখানে বসেছিল সেখানে চারদিক ঘেরা হয়েছিল কাচের বাতি দিয়ে। বাতি কোথায় লাগানো হবে, কেমন হবে তার ডিজাইন, সেসব গগনেন্দ্রনাথ নিজের হাতে করেছিলেন। বর বসার জায়গাটি আলোয় আলোয় এত মনোরম হয়ে উঠেছিল যে নিমন্ত্রিতরা সকলেই বাহবা দিয়েছিল। আয়োজনের কি শেষ ছিল? বাই নাচেরও ব্যবস্থা করেছিলেন গগনেন্দ্রনাথ। মোহনলাল লিখেছেন, তখনকার রীতি অনুযায়ী বাইজির নাচ হয়েছিল। এরও ব্যবস্থা করেছিলেন গগনেন্দ্রনাথ। কারণ যশোর থেকে আগত কন্যাপক্ষ কলকাতার ভালো নৃত্যপটীয়সীদের কোথা থেকে বা খুঁজে বার করবেন? কলকাতা জীবনের এদিকটা বিয়ের ব্যাপার থেকে বাদ দেওয়া যায় না, তাই নাচ গান উচ্চাঙ্গের হয়। তার সব দায়িত্ব নিয়েছিলেন গগনেন্দ্রনাথ। মিছিল করে পাড়া মাতিয়ে বাজনা বাজিয়ে বরযাত্রী গিয়েছিল। বিয়ে, বাসি বিয়ে, বৌভাত, ফুলসজ্জা, কদিন ধরে ঠাকুরবাড়ি একেবারে মুখরিত। বাদ্যি বাজে, বাইজি নাচে, নাটক, যাত্রা, অভিনয়, আয়োজনের সত্যি শেষ ছিল না। আত্মীয় স্বজন সবাইকে উপহার দেওয়া হয়েছিল। বাড়ির কাজের লোকেরা উপহার পেয়েছিল, গরম শাল, এমনকি গরম কোটও দেওয়া হয়েছিল। গরিব মানুষ, তাদেরও তো এসব পড়তে ইচ্ছা হয়। গগনেন্দ্রনাথকে দু হাত তুলে আশীর্বাদ করেছিল তারা। কোচম্যানকে আড়ালে ডেকে 1000 টাকারও বেশি দামের শাল হাতে দিয়ে গগনেন্দ্রনাথ বলেছিলেন, কাউকে দেখাস না। এ বিয়েতে এত জাঁকজমক হয়েছিল তেমন আর কখনো হয়নি। ঠাকুরবাড়ির সকলেই বিস্মিত হয়েছিলেন। পরে বিয়ে শাদী নিয়ে গল্পগুজব করতে বসলে গেহেন্দ্রনাথের বিয়ের কথা এসে পড়ত। এই আনন্দ স্মৃতির সঙ্গে সঙ্গে গেহেন্দ্রনাথকে নিয়ে বেদনা বিধুর স্মৃতিও ঠাকুরবাড়ির মানুষজনকে ভারাক্রান্ত করে রেখেছিল। বিবাহের বছর খানেক পরে গেহেন্দ্রনাথ মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। পরবর্তীকালে গগনেন্দ্রনাথ তার পত্নী মৃণালিনীর পুনর্বিবাহের আয়োজন করতে চেয়েছিলেন। তিনি প্রবলভাবে আপত্তি জানিয়েছিলেন। ওই পরিবারের একজন হয়ে সকলের সঙ্গে মিলেমিশেই থাকতেন তিনি। মৃণালিনীও দীর্ঘজীবী হননি। বিবাহের বছর 8 পর মামসে তার মৃত্যু হয়েছিল। শুনলাম ঠাকুরবাড়ির বিয়ে সংক্রান্ত এই কাহিনী। আসবো আগামী মঙ্গলবার সঙ্গে নিয়ে এরকমই আকর্ষণীয় আরেকটি কাহিনী।